সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি শিল্প, ব্যবসা, বাণিজ্য এবং অর্থনীতি বিষয়ক অনুষ্ঠান বিজনেস ইন বাংলাদেশের আজকের আয়োজন। সাথে আছি আমি তন্ময়া তানিয়া। আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এবং ঢাকা রিসোর্টের সৌজন্যে। গেল সপ্তাহে বাংলাদেশে হয়ে গেল আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। 2 দিনব্যাপী এই সম্মেলনে বিশ্বের প্রায় 25টি দেশের 2500 প্রতিনিধি অংশগ্রহণ করেন। দেশের মধ্যে ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, সৌদি আরব, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ অন্যান্য দেশ। Bangladesh is going to be the next investment hub of Asia. The spontaneous participants from various industries, foreign dignitaries, industry experts, honorable advisors and ministers, government officials have proven this event a grand success for Bangladesh and BIDA. And I have to emphasize that Turkey is a huge market. Turkey's LPG market is more than 4 million tons. If we think that right now Bangladesh LPG market is 1.2 million tons, and this very important summit, the Global Investment Summit, and in addition to attending the activities of this summit, I had a very busy schedule actually. I made about 13 high-profile meetings. এই সকল দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশে আইটি, বিদ্যুৎ খাত, ইলেকট্রনিক্স, চামড়া, প্রকৌশল ও কৃষি খাত, সিমেন্ট, ইস্পাত এই সকল শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। এই সম্মেলনে 2.7 কোটি বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্মেলনের শেষ দিনে বিডার সাথে কর্ণফুলী বিল্ডার্সের একটি উন্নয়ন চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া সৌদি আরবের সাথেও বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়। সংবাদ সম্মেলনের মাধ্যমে অনুষ্ঠানের সফলতা তুলে ধরা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী মোস্তফা কামাল, বিশেষ অতিথি ছিলেন নসরুল হামিদ বিপু, মেয়র আতিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান ও FBCCI এর সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন, ফারুক হাসান, ইঞ্জিনিয়ার রশিদ সহ অন্যান্য শিল্পপতিগণ। রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সেন্টারে মাসব্যাপী বিজয় উৎসব বা বিজয় মেলা শুরু হয়েছে গত 1 ডিসেম্বর থেকে। মাসব্যাপী এই বিজয় মেলার উদ্বোধন করেন ডাক টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু ও অন্যান্য নেতৃবৃন্দ। আজকে এই অনুষ্ঠানটা শিল্প মেলা, কিন্তু মুক্তিযুদ্ধের মাসের উপরে এবং অত্যন্ত স্মৃতি বিজড়িত একটা সময়ের ভিতরে আজকে যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি, এই 25শে ডিসেম্বর আমার মনে আছে এই জায়গাটায় কমান্ডার মুয়াজ্জেম হোসেন এই পিছিয়ে থাকতেন, ওনাকে নিঃশস্ত্র করে পাকিস্তান সামরিক বাহিনী কেড়ে নামিয়ে নিয়ে যান। তৌফিক রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুব্রত, সাধারণ সম্পাদক, মাল্টিপ্লান কম্পিউটার সিটি ব্যবসায়ী সমিতি। মেলা উপলক্ষে রয়েছে ক্রেতাদের জন্য আকর্ষণীয় সুযোগ সুবিধা। মাসব্যাপী বিজয় উৎসব 2021-এ থাকবে নানা ধরনের আকর্ষণীয় আয়োজন। প্রযুক্তি পণ্যের আমদানিকারক ও ব্যবসায়ীরা তাদের পণ্যের বিপণন ও প্রদর্শনী করবে এই বিজয় উৎসবে। দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে বৃহত্তম আইটি পণ্যের শপিং মল হিসেবে ইতিমধ্যে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত কম্পিউটার সিটি সেন্টার পরিচিতি লাভ করেছে। প্রথম থেকে 10ম তলা পর্যন্ত বিশাল জায়গা জুড়ে 750টি প্রতিষ্ঠান তথ্য প্রযুক্তি শিল্পের সর্বাধুনিক প্রযুক্তি পণ্য ও কলাকৌশল প্রদর্শন করবে। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিজয় উৎসবে থাকবে প্রযুক্তি পণ্যের উপর বিশেষ মূল্যছাড়, বিভিন্ন অফার, উপহার সামগ্রী সহ বিভিন্ন ইভেন্টের আয়োজন। থাকবে মুজিব শতবর্ষের আলোচনা সভা, 4টি সেমিনার, ডিজিটাল বাংলাদেশ বিষয়বস্তুর উপর বিশেষ উপস্থাপনা, বিজয় উৎসব উপলক্ষে 7 দিন ফ্রি সার্ভিসিং, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিজয়ের গানের প্রতিযোগিতা, তথ্য প্রযুক্তি খাতে অবদান রাখা মুক্তিযোদ্ধাদের সম্মাননা এবং আরও থাকছে 12 ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবসের বিশেষ র্যালি। আসলে বেসিক্যালি হচ্ছে যে ডিসেম্বরের মাসটাই হচ্ছে বিজয়ের মাস।
তো এবারকার বিজয়ের মাসটা কিন্তু আমাদের কাছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ। এরকম বিজয় মাস হয়তো আমাদের জীবনে আসবে না, কারণ হচ্ছে আমাদের স্বাধীনতার 50 বছরও আসবে না, মুজিব শতবর্ষও আসবে না। তো এই তাৎপর্যপূর্ণ দিনে আমরা কম্পিউটার সিটি সেন্টারের পক্ষ থেকে যে প্রযুক্তি পণ্যের উপর মাসব্যাপী যে বিজয় উৎসবের আয়োজন করতে পেরে আমরা যারা আমাদেরকে সহযোগিতা করেছে তাদেরকে সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বিভিন্ন প্রচার মাধ্যমকে যারা এটাকে সারা বাংলাদেশ ধরে এটাকে প্রচার করেছে এবং প্রচার করে চলছে। আমরা চাই আগামী 1 মাস ধরে এই প্রচার কার্যক্রম যাতে সারা বাংলাদেশ ছড়িয়ে পড়ে, কারণ আমাদের এবার উদ্দেশ্য হচ্ছে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব শতবর্ষ উপলক্ষে বিভিন্ন ধরনের আমাদের ডকুমেন্টারি থাকবে। অলরেডি আমরা গতকাল কিছু ডকুমেন্টারি প্রেজেন্টেশন দিয়েছি। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব কর্নার তৈরি করেছি, যেখানে মুজিবের সমস্ত তার ইতিহাস ওখানে দেওয়া হয়েছে, এবং আমরা ডিজিটাল বাংলাদেশ নিয়ে ডিজিটাল বাংলাদেশের যে ডেভেলপমেন্ট এটাকে আমরা এটার মাধ্যমে প্রচার করতে চাচ্ছি। আমাদের সজীব ওয়াজেদ জয় ভাই যেইভাবে এই ডিজিটাল বাংলাদেশ তথাকথিত না, এখন আমাদের এটা বাস্তবে রূপান্তরিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ, এবং সেটা জননেত্রী শেখ হাসিনা যার সুযোগ্য সন্তান অ্যাডভাইজার সজীব ওয়াজেদ জয় ভাইয়ের নেতৃত্বে আমরা এগিয়ে চলছি, এবং আমরা আশা করি আগামী কয়েক বৎসরের মধ্যে বাংলাদেশ এটার অবস্থান দেখতে পারবে, এবং আমরা আগামী বৎসর না, আমরা এই বৎসরের মধ্যেই বাংলাদেশে 5G দেখতে পাবো, কারণ আমরা জানি ডিজিটাল বাংলাদেশ ডে 12 তারিখে, এবং এই 12ই ডিসেম্বর আমরা 5G বাংলাদেশে উত্থাপন করতে যাচ্ছি। এটা হচ্ছে সারা ওয়ার্ল্ডের যে নেটেস্ট টেকনোলজি, সেটা হচ্ছে এটার মেইন ভূমিকা। আর আমাদের মার্কেটে আমরা বিভিন্ন সার্ভিস প্রোগ্রাম চালু করেছি। এখানে সার্ভিস ফ্রি দিব, সপ্তাহে 2 দিন সার্ভিস ফ্রি থাকবে। এখানে মুক্তিযুদ্ধের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা থাকবে 16ই ডিসেম্বরে, 12ই ডিসেম্বরে র্যালি থাকবে, এবং বিভিন্ন পণ্যের উপর বিভিন্ন ধরনের বড় বড় ছাড় থাকবে এই বিজয় উৎসব উপলক্ষে। এটা হচ্ছে আমাদের মূল কার্যক্রম। আপনারা এই সামিটের ফলে আমাদের কি ধরনের সুবিধা হলো বলে আপনি মনে করছেন? আপনি জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই সামিটের আগে একটি রোড শো করেছে, সারা দুনিয়াতে ঘুরে ঘুরে রোড শো করেছে ব্র্যান্ড বাংলাদেশ প্রমোট করার জন্য। আমরা বিজিএমই থেকে প্রমোট করি মেড ইন বাংলাদেশ উইথ প্রাইড, এবং আমাদের যথেষ্ট কিছু ব্যাপারে আমাদের নিজস্ব প্রাইড নেওয়ার একটি সুযোগ রয়েছে। আমরা গ্রিন ফ্যাক্টরি রেভলিউশনে বাংলাদেশ এবং সবচেয়ে বেশি করে এগিয়ে আছে, সাস্টেনেবল ম্যানুফ্যাকচারিংয়ে, লেবার স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডার্ডে বাংলাদেশ বেশ কিছু পুরস্কারে ভূষিত হয়েছে। আমাদের যে লেবার স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করি সেটি পৃথিবীর মধ্যে অন্যতম। অন টপ অফ ইট যে বাংলাদেশের যে ক্যাপাসিটি আছে, গার্মেন্টস ম্যানুফ্যাকচারের যে ক্যাপাসিটি আছে, দ্যাট ইজ ক্লোজ টু নান টু এনিবডি ইন দ্য ওয়ার্ল্ড। যদিও আমরা 2nd কিংবা 3rd হচ্ছি সবসময়, ভিয়েতনামের সাথে কম্পিটিশন করছি, চায়না থেকে একটু পিছিয়ে আছি, তো বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। আমাদের রপ্তানি কোভিডের আগে $34 বিলিয়ন ছিল, সেটা 27 বিলিয়নে ফল ডাউন করেছিল, এখন কিন্তু 31 বিলিয়ন প্লাস, এবং আমরা এক্সপেক্ট করছি এবছর হয়তো 34 বিলিয়ন আগের 2019টাকে ছাড়িয়ে যাবে। কিন্তু আমাদের যেটি করা দরকার সেটি হলো ইনভেস্টমেন্ট সামিটের একটি প্রধান লক্ষ্য হলো যে আমাদের কিছু ইনভেস্টমেন্ট এখানে নিয়ে আসতে হবে, যেটি একটু ডিফারেন্সিয়েটেড ইনভেস্টমেন্ট, যেটি $1 মিলিয়ন $2 মিলিয়ন ইনভেস্টমেন্ট না, যেটি $150-100 মিলিয়ন প্লাস ইনভেস্টমেন্ট। কারণ আমাদের একটি সবচেয়ে বড় অন্তরায় এই মুহূর্তে হলো লিড টাইম, মানে কাপড় অর্ডার থেকে শুরু করে গার্মেন্টসটা যেই মুহূর্তে বাইরের হাতে গিয়ে পৌঁছাচ্ছে, সেই লিড টাইমটা আমাদের এখানে অত্যন্ত লম্বা। কারণ এই লম্বা লিড টাইম হওয়ার কারণে আমরা বহু র মেটেরিয়াল আমরা ইম্পোর্ট করি। সেই র মেটেরিয়াল যদি আমরা দেশে তৈরি করতে পারি, পার্টিকুলারলি শার্টিং ফ্যাব্রিকে আমাদের একটু পিছিয়ে আছি, পার্টিকুলারলি সিনথেটিক প্রোডাক্ট, স্পোর্টস ওয়্যার যেগুলো এখন ফ্যাশন, এই প্রোডাক্টগুলোতে আমরা পিছিয়ে আছি। আমরা আশা করব বিডা যে এই অনুষ্ঠানটি আয়োজন করেছে এটি অত্যন্ত একটি ভালো উদ্যোগ। রোড শোর পরে, প্রধানমন্ত্রীর রোড শোর পরে ইমিডিয়েটলি এই অনুষ্ঠানটি আমাদের একটি বুস্ট দিবে, যে আমরা ইনভেস্টরদের জানাতে পারবো বাংলাদেশে কী কারণে ইনভেস্টমেন্ট করা উচিত এবং কোন কোন ফিল্ডে বাংলাদেশের ইনভেস্টমেন্ট অপরচুনিটি রয়েছে। আমরা যদি লিড টাইম, বাংলাদেশের যে এক্সপোর্ট করার যে সময়টুকু লাগে, এটিকে কমিয়ে আনতে পারি, তাহলে আমরা ইনশাআল্লাহ বহু দূরে এগিয়ে যেতে পারবো। স্কাই ইজ আওয়ার লিমিট। কাজেই এইভাবেই আমরা উপকৃত হব। এই সামিটের মাধ্যমে আমরা হয়তো
যারা পার্টিসিপেন্ট আছে তাদেরকে জানাতে সক্ষম হচ্ছি যে কী ফিল্ডে আমাদের ইনভেস্টমেন্ট করা অত্যন্ত জরুরি। আমাদের মেইন প্রতিবন্ধকতা এখন যে দাঁড়িয়েছে, যেটাকে বলছি লিড টাইম, যে সময়। একটি বড় প্রতিবন্ধকতা এই মুহূর্তে বেনাপোলের কিন্তু এই প্রতিবন্ধকতা আমাদের সাইডে না, প্রতিবন্ধকতা ইন্ডিয়ান সাইডে, পেট্রোপোল সাইডে। কারণ এখানে ট্রাকগুলো আটকে আছে, প্রচুর পরিমাণ ট্রাক আসছে, কিন্তু পেট্রোপোল ক্লিয়ার করতে পারছে না। তা আমাদের যেটি করতে হবে, আমাদের দ্রুত ব্যবস্থা নিতে হবে বেনাপোলের অল্টারনেটিভ ইন্ডিয়ার আরও যেসব স্থলবন্দর রয়েছে কিংবা জলবন্দর রয়েছে, লাইক আমাদের পানগাঁও রয়েছে জলবন্দর, এইসবগুলো দিয়ে যেন আমরা ফেব্রিক নিয়ে আসতে পারি নাম্বার 1 খুব কুইকলি, যাতে করে এইটা আমাদের শর্ট টার্ম সলিউশনে যেতে হবে। যে শুধুমাত্র বেনাপোল আমাদের একমাত্র ট্রানজিট রুট একমাত্র ইম্পোর্ট রুট হতে পারে না ইন্ডিয়ার মতো র মেটেরিয়ালের যেই দেশ থেকে আসে। এবং এখানে কিন্তু কাপড় ছাড়াও আরও বহু কিছু আসে, সে কারণে কাপড়ে একটা জাম লেগে যাচ্ছে। আমাদের চিটাগাং পোর্টে যে সমস্যাটি ছিল সেটি আমরা ওভারকাম করতে সক্ষম হয়েছি। বিজিএমই এবং সরকারের অত্যন্ত সদিচ্ছায় আমরা কিন্তু চিটাগাং পোর্টের সমস্যাটা সমাধান করতে পেরেছি। কিন্তু এই মুহূর্তে যে প্রবলেমটি আমরা ফেস করছি, সেই প্রবলেমটি হলো সারা দুনিয়াতে সাপ্লাই চেন ক্লগড হয়ে গিয়েছে। যেমন গার্মেন্টসটি যখন আমেরিকাতে যেয়ে পৌঁছাচ্ছে, তখন কিন্তু আমেরিকাতে ট্রাকের সমস্যার কারণে ওই মালটি তারা খালাস করে দোকান পর্যন্ত পৌঁছাতে পারছে না। কাজেই সারা দুনিয়াতেই এই কোভিডের একটা আফটার এফেক্ট হয়েছে এই যে ক্লগিং অফ দ্য সাপ্লাই চেইন সিস্টেম। আমরা আশা করব দ্রুত আমাদের যে ব্যবস্থাগুলো সেটা আমরা নিব, তার সাথে সাথে আরও ব্যবস্থার কারণে এই সাপ্লাই চেইনের সমস্যাগুলো আস্তে আস্তে কমে আসবে। ফারুক ইকবাল মির্জা দীর্ঘদিন ধরে ব্যবসা করেন এবং ওনার 3 পুরুষই ব্যবসায়ী। তো প্রিয় দর্শক, আমরা ওনার সাথে কথা বলছি। ফারুক ইকবাল মির্জা, আমরা জানতে চাচ্ছি যে এই যে আপনার ইউনিয়নটি, এই ইউনিয়নটিতে জনসংখ্যা কেমন এবং এখানে কি কি সমস্যা রয়েছে বলে আপনি মনে করছেন? আমাদের ইউনিয়নের জনসংখ্যা ভোটার প্রায় 15,000-এর মতো, জনসংখ্যা প্রায় 20,000। এই ইউনিয়ন প্রধান সমস্যা আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা নদী ভাঙন কবলিত এলাকা, প্রতি বছরই নদীর ভাঙনের শিকার হয়ে আমরা বিটেচ্যুত হই। আমাদের এবার একটা সৌভাগ্য বয়ে এনেছেন আমাদের এলাকার মাটি ও মানুষের নেত্রী অধ্যাপিকা সাগুপ্তা ইয়াসমিনের অদম্য প্রচেষ্টায়। ইতিমধ্যেই একটি প্রকল্প 446 কোটি টাকার একটি প্রকল্প পাস হয়েছে, সেটা হলো পদ্মার উত্তর তীর রক্ষা প্রকল্প। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে ইনশাল্লাহ এই এলাকার জনগণের মাঝে সুখ ফিরে আসবে, তারা তাদের ভিটামাটিতে বসবাস করতে পারবে। এই দৃঢ় প্রত্যয়ে তারা এখন অপেক্ষা করতেছে এই প্রকল্পটির জন্য। তো আপনি কতদিন ধরে ব্যবসা বাণিজ্য করে থাকেন? আমার পরিবার ব্যবসায় বাণিজ্যে, আমি সবসময় মোটামুটি ব্যবসার সাথে জড়িত ছিলাম। আমার ছাত্র অবস্থা পার হওয়ার পরেই আমি ব্যবসায় জড়িত হয়েছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ইকোনমিক্স অনার্স ও মাস্টার্স করেছি। এরপর আমি কিছুদিন প্রবাসীও ছিলাম। এরপরে 2002 থেকে আমার নেত্রী অধ্যাপিকা সাগুপ্তা ইয়াসমিন এমএলএর সংস্পর্শে এলাকার রাজনীতিতে জড়িত হই, আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত হই এবং অদ্যবিধি আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড এবং আওয়ামী লীগের এই উন্নয়নমূলক কাজের একজন নগণ্য অংশীদার হিসাবেই কাজ করে যাচ্ছি। তো এখানে যে এই ইউনিয়নটি প্রধান যে সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, এগুলো কি কি সমস্যা রয়েছে? রাস্তাঘাটগুলো কোন জায়গা থেকে কোন জায়গায় হলে বাংলাদেশে যে উন্নয়নের জোয়ার বইছে, সেই উন্নয়নের সাথে বেজগাঁ ইউনিয়নও সম্পৃক্ত হয়েছে, বেজগাঁ ইউনিয়নও এগিয়ে চলছে। ইতিমধ্যে বহু রাস্তাঘাট ইনশাল্লাহ সম্পন্ন হয়েছে, আগামীতে যেগুলো বাকি আছে সেগুলো খুব দ্রুতই সম্পন্ন হবে বলে আমি বিশ্বাস করি। আপনি দেখবেন যে ঢাকা মাওয়া যে হাইওয়ে এক্সপ্রেসওয়েটা আছে, এটা বিশ্বের যে কোনো দেশের তুলনায় কোনো অংশে কম নেই। আমরা আর সৌভাগ্যবান এই জন্য যে পদ্মা নদীর উত্তর প্রান্তটি আমাদের লৌহজঙ্গে অবস্থিত। এই পদ্মা নদী সারা বাংলাদেশের চিত্রকে পাল্টে দিয়েছে, বিশেষ করে দক্ষিণাঞ্চল। সেই সাথে আমরা এই লৌহজংবাসী এর গর্বিত অংশীদার। এই প্রকল্পটি আপনারা জানেন আগামী বছরে এটা উদ্বোধন হতে যাচ্ছে। তাতে করে যে আমাদের অর্থনীতি যে চালিকা শক্তি, সে জিডিপিতে অন্তত 1% যোগ হবে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। এর ফলে এই এলাকাটি হতে পারে শিল্প, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পার্ক হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল হাব হতে পারে। এখানে পর্যটনের বিশাল সুযোগ রয়ে গেছে, সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগালে এখানে ইনশাল্লাহ কর্মসংস্থানের সুযোগ হবে, নতুন নতুন কর্মসংস্থানে এই লৌহজংয়ের অর্থনীতিকে সমৃদ্ধ হবে। লৌহজংয়ের অর্থনীতি সমৃদ্ধ হলে ইনশাল্লাহ এর প্রভাব যে বাংলাদেশের অর্থনীতিতে পড়বে, কারণ এখানে বিভিন্ন শিল্পপতিরা এখানে অবস্থান করেন। যেহেতু বিক্রমপুরের অধিকাংশ লোকের এই ব্যবসায়ী
এখানে ব্যবসা প্রধান এলাকা, তাহলে তারা যদি এখানে নিজের এলাকায় একটি বিনিয়োগের জন্য ইন্ডাস্ট্রিয়াল পার্ক বা ইপিজেডের মতো জায়গা এখানে হয়, তাহলে তারা এখানে বিনিয়োগ করবে। বিনিয়োগ হলে এখানকার কর্মসংস্থান সৃষ্টি হবে এবং সেই লৌহজং যখন উন্নত হবে এর প্রবাহটা বাংলাদেশের মূল অর্থনীতির সাথেও যোগ হবে, তখন আমরা সবাই উপকৃত হব। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স্কলার্সের মাঠে ক্রিকেট ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই ক্রীড়া প্রতিযোগিতায় বাংলাদেশের জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল, ডক্টর কিশোর ও ইউনিভার্সিটির অন্যান্য ক্রিকেট খেলোয়াড়গণ অংশ নেয়। যারা ছাত্রছাত্রী আছে, যারা পড়াশোনা করছে, তাদের মধ্যে কীরকম একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হচ্ছে বা তাদের মধ্যে মানসিক বিকাশে কী পরিমাণ সহায়তা সৃষ্টি হচ্ছে সেই বিষয়ে আলোকপাত করবেন। আমাদের 7 years we are in operation, আমাদের ইন্টার ডিপার্টমেন্টাল কম্পিটিশন হচ্ছে। এখানে আমাদের অনেকগুলো ইন্টারন্যাশনাল প্লেয়ার্স আছে, বাংলাদেশের সাবেক প্লেয়াররা আমাদের ইউনিভার্সিটিতে জড়িত, তারা ফ্যাকাল্টি হিসেবে আছে, কেউ শর্ট কোর্সে আছে, কেউ লং কোর্সে আছে, কেউ আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছে। তো আমরা চেষ্টা করছি যে প্লেয়ারদেরকে ইউনিভার্সিটিতে ইনভলভ করার মাধ্যমে মানুষকে, অনেকেই মনে করে গ্রাম থেকে এসে খেলাধুলা করেই শুধু ভালো করা যায়। খেলাধুলার পাশাপাশি লেখাপড়াও দরকার, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও দরকার। এটাই এনকারেজ করার জন্য, আমরা প্রমোট করার জন্য, স্পোর্টস প্রমোট করার জন্য আমরা আজকে এই আয়োজনটা করেছি। ক্রিকেট প্রতিযোগিতায় নাফিস ইকবাল এক সাক্ষাৎকারে বলেন, আমাদের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ স্কলার্স বিশ্বাস করে শুধু পড়াশোনা না, আমাদের ছাত্রছাত্রীদের এবং শুধু ছাত্রছাত্রী না, ফ্যাকাল্টিদেরও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে সবসময় ইনভলভ থাকা। কারণ শুধু পড়াশোনার পাশাপাশি যদি ওই কাজগুলো আমরা না করি তাহলে আমাদের যে পড়াশোনার মূল এসেন্স সেটা আমরা অর্জন করতে পারবো না। তো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ স্কলার্স প্রথমবারের মতো বাংলাদেশে এরকম একটি উদ্যোগ গ্রহণ করেছে, একটা ক্রিকেট কার্নিভাল, যেখানে আমাদের সমস্ত ডিপার্টমেন্ট এখানে পার্টিসিপেট করছে, দিনব্যাপী একটা প্রোগ্রাম। এবং আমাদের ইউনিভার্সিটি কিন্তু ন্যাশনাল টিমের প্লেয়ার্স, এছাড়া আমাদের বিভিন্ন ডিভিশনাল প্লেয়ার্স তারা তো আছেই, এছাড়া যারা স্টুডেন্ট অনেক সময় আসলে খেলার হয়তো পড়ার ব্যস্ততার কারণে খেলা হয় না, তারাও পার্টিসিপেট করছে। তো আমরা একটা আমরা এটা ফ্যামিলি ডে হিসেবে ট্রিট করছি। সবাই আসবো, খেলবো, সবার সাথে সবার দেখা হবে এবং একটা ভালো দিন কাটবো এবং এটা আসলে সবার সাথে সবার রিলেশনশিপ বিল্ডিংয়েও কাজে লাগবে। রাজধানীতে মিডিয়া জার্নালিস্ট ফোরাম আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। দেশের বহু নামিদামি তারকারা অ্যাওয়ার্ড গ্রহণ করেন। বিশিষ্ট শিক্ষানুরাগী এডুকেশন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জনাব হায়দার আহমদ খান FCA মন্ত্রীর হাত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন। বিশিষ্ট ট্যুরিজম আইকন বেগম আজিজা সেলিম মন্ত্রীর হাত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন। বিশিষ্ট মুক্তিযোদ্ধা সাবেক কর কমিশনার জনাব সুলতান মাহমুদ মন্ত্রীর হাত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন। আয়কর আইনজীবী ATM রাশেদ বাবু মন্ত্রীর হাত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন। অরবিস ইন্টারন্যাশনালের CEO IT গবেষক ওমর খৈয়াম হীরা মন্ত্রীর হাত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন। তরুণ উদ্যোক্তা অরবিট 360 এর CEO শাহ মোহাম্মদ আজহারুল আলম মন্ত্রীর হাত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন। এক প্রতিক্রিয়ায় হায়দার আহমেদ খান বলেন, আমাদের দেশের ইকোনমির সবচেয়ে চ্যালেঞ্জিং সিচুয়েশান হইল মানুষের সেভিংস কম থাকাতে মানুষ, পরিবারের সদস্যরা নিউ জেনারেশনকে শিক্ষিত করার জন্য যে টাকা ইনভেস্ট করা দরকার এডুকেশান, কারণ এডুকেশানে ইনভেস্টমেন্টটা হলো লংগেস্ট ইনভেস্টমেন্ট। আমি তো বেসিক্যালি ইনবাউন্ড ট্যুর অপারেটর, তো আমি হোল ওয়ার্ল্ড থেকে আমার ট্যুর আসে এবং তাদেরকে আমি হোটেল দিই। আমি গোটা বাংলাদেশ, আমার যে দেশের এত সৌন্দর্য আছে সেটাকে আমি হোল ওয়ার্ল্ডে ফুটাইয়ে তুলি। ব্যাপক মানুষকে আসলে আমরা সম্পৃক্ত করতে হলে মানুষকে মোটিভেট করতে হবে। মোটিভেট মানে মানুষের মধ্যে দিতে হবে যে কর দেওয়াটা দেশের এবং নিজের দুজনেরই ভালো নিশ্চিত করে। একটা উন্নত ভালো দেশ হতে হলে আপনাকে সঠিকভাবে কর দিতে হবে, আর যদি আপনি সঠিকভাবে কর দেন আপনি নিজেও নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। ইন্স্যুরেন্স কোম্পানি তো বাংলাদেশে যদি গঠন করা যায় অবশ্যই ভালো। আমরা প্রত্যেকটা বিমাকারী, আমরা সাধারণ বিমা তো একমাত্র রাষ্ট্রীয় রিইন্স্যুরার, বাট সাধারণ বিমার ক্যাপাসিটিও একটা লিমিট আছে। সো আমরা যখন রিইন্স্যুরেন্স করি একটা বড় অঙ্ক বৈদেশিক মুদ্রায় বিদেশে চলে যায়। এভিয়েশন ইন্স্যুরেন্স যখন আমরা করি, সেনা কল্যাণ এভিয়েশন ইন্স্যুরেন্স ওয়ান অফ দি লিডিং কোম্পানিজ। এভিয়েশন ইন্স্যুরেন্স কিন্তু আমি 50% সাধারণ বিমাকে দিচ্ছি। সাধারণ বিমা কিন্তু 50% রিটার্ন করতে পারছে না, তারা হয়তো 10-15% রিটার্ন করে বাকিটাও সেই বিদেশেই চলে যাচ্ছে।
সো আমাদের আসলে ক্যাপেবল ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশে দরকার। তো আমি যে মনে করি যে ক্যাপাবিলিটি নাই কথাটা ঠিক না। আমাদের কোম্পানি অনেক বড় বড় ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশে এখন হয়ে গেছে। আমরা বিশ্বে এখন ইকোনমিক রোল মডেল হিসেবে কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন যে আমরা এখন বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। ইকোনমি ছাড়া তো আর উন্নয়ন হয় না। সো আমাদের দেশে এত বড় বড় মেগা প্রজেক্ট যদি আমাদের দেশীয় লোকজন করতে পারে, তাইলে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি খোলার ক্যাপাসিটি নেই, এটা ঠিক না। আমি মনে করি, আমার ব্যক্তিগত ধারণা, আইডিয়ারও তাই মনে করেন, আমাদেরকে বলেন অনেক সময় ওনারা, যে একটা কোম্পানির ইন্স্যুরেন্স যদি না করতে পারে দুই তিনটা কোম্পানি মিলে একটা ইন্স্যুরেন্স কোম্পানি তৈরি করুক। খুবই সন্তোষজনক একটা জায়গায় পৌঁছাতে পেরেছি। দেখেন, আমাদের কোম্পানির সবচেয়ে নবীন জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। 2013-তে আমরা লাইসেন্স পেলেও 2014-তে আসলে আমরা ব্যবসা শুরু করি। ব্যবসা শুরু করে আমরা আল্লাহর রহমতে পিছন ফিরে তাকাতে হয়নি আমাদের। আমরা নিয়ম নীতি মেনে ব্যবসা করি বলেই রাতারাতি খুব বড় হওয়ার চেষ্টা করি নাই। আমাদের সেরকম একটা ক্যাপাবিলিটি ছিল এবং আমরা নিয়মের মধ্যে থেকে গ্র্যাজুয়ালি ডেভেলপ করার চেষ্টা করেছি। আমরা এখন বাংলাদেশের প্রথম সারির কিছু কোম্পানির মধ্যে একটা। আমরা বীমা দাবি পরিশোধের ক্ষেত্রে আমি দাবি করতে পারি বাংলাদেশের প্রথম 2-3টা কোম্পানির মধ্যে আমরা একটা। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিব আপনাদের। 2018 সালে নেপালে যেটা ইউএস বাংলা বিমান দুর্ঘটনা, ওটার ইন্স্যুরার আমরা ছিলাম। আমরা মাত্র 1 মাসের মধ্যে ইউএস বাংলা কর্তৃপক্ষকে বিমানের যে দাবি ছিল $7 মিলিয়ন ওটা পরিশোধ করি। আমরা যদি ইন্স্যুরেন্স নিয়ম মতো না করতাম আমরা এটা পরিশোধ করতে পারতাম না। আমরা ওই এয়ারক্রাফটে যত যাত্রী ছিল সকল যাত্রী আহত নিহত সকলের বিমা দাবি পরিশোধ করেছি। এবং আপনারা জেনে খুশি হবেন যে আহত যারা ছিল তাদের সবাই সুস্থ হওয়ার পরে শেষ যে 4 জনকে আমরা বিমা দাবি দিয়েছি তাদের প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি 4 কোটি টাকার বেশি বিমা দাবি পেয়েছে। ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার কাকলী ইউনিয়নের দেশের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে কথা বলছেন মোহাম্মদ মশিউর রহমান রিপন। কাকনি ইউনিয়নে যেসব রাস্তাঘাট এবং যেসব উন্নয়ন বাকি রয়েছে সেগুলো করার জন্য আমি চেষ্টা করব এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। তারাকান্দা উপজেলার বিশখা ইউনিয়নের মোহাম্মদ সালাম মণ্ডল গ্রামীণ হাটবাজারগুলোর কথা তুলে ধরেন। এমন একটা সময় ছিল মানুষ পায়ে হেঁটে চলাফেরা করতো, বাইসাইকেল একটা রিক্সাও চলার উপযোগী ছিল না। বর্তমানে আমাদের এই এলাকা অনেক উন্নত। এই কেন্দ্র বাজার থেকে বালিয়া একটি ঐতিহ্যবাহী বাজার। আমাদের এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ মহোদয় এই বাজার থেকে বালিয়া বাজার পর্যন্ত ফুলপুরের সাথে প্রায় 4 কিলোমিটার একটি লিঙ্ক রুট প্রায় 5 কোটি টাকা ব্যয়ে উনি অনুমোদন করে টেন্ডার করিয়ে দিয়েছেন। ভাকুয়া ইউনিয়নের ইকরামুল হক তালুকদার ইউনিয়নের সমস্যা নিয়ে কথা বলেন। যাই হোক, এই বাজারে একটা মার্কেট আছে, ওই মার্কেটে অনেকগুলি ঘর আছে। এই ঘরগুলি করেছিল মার্কেটের সাথে, আমরা এইগুলি কিন্তু বন্দোবস্ত দিতে পারি নাই, দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের এই অনুষ্ঠানে আপনার প্রতিষ্ঠানের অর্থনীতি বিষয়ক যে কোনো অনুষ্ঠান সম্প্রচার করতে চাইলে ইমেইল করুন businessinbangladesh@gmail.com। আপনারা অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন youtube/businessinbangladesh@বাংলায়। আবার দেখা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে একই দিনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। খোদা হাফেজ।